বড় বড় আইডিয়া, মানে ধরুন একটা পুরো দেশকে বদলে ফেলার মতো বিশাল কোনো পরিকল্পনা, এগুলো আসলে কিভাবে কাজ করে, মানে কাগজ থেকে বাস্তবে কিভাবে আসে। আজকে আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা বিশাল জাতীয় ইশতেহার একটা ছোট্ট কমিউনিটি উদ্যোগে পরিণত হতে পারে। শুরুতেই এই কথাটা দেখুন, জাতীয় রূপান্তরের জন্য একটি সুচিন্তিত ইশতেহার এবং একটি কৌশলগত পথরেখা। বেশ ভারী কথা, তাই না? এটা কিন্তু শুধু কথার কথা না, বোঝাই যাচ্ছে এর পেছনে অনেক গভীর চিন্তা আছে, একটা বিশাল লক্ষ্য আছে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো প্রথমে আসা যাক সেই বড় ছবিটা নিয়ে, সেই ভবিষ্যতের নীল নকশাটা নিয়ে। এই যে দি আর্কিটেক্টস অফ টুমরো, এটা আসলে শুধু একটা বইয়ের নাম না, এটাকে বলা হচ্ছে বাংলাদেশের নবজাগরণের একটা ব্লুপ্রিন্ট। মানে ঠিক যেমন একটা বাড়ি বানানোর আগে নকশা করা হয়, এটাও ঠিক তেমনি একটা দেশের ভবিষ্যৎ গড়ার একটা বিস্তারিত পরিকল্পনা। তো এই ইশতেহারের মূল লক্ষ্যগুলো কি? দেখুন, একেবারে মৌলিক বিষয়গুলো: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিশ্চিত করার কথা বলা হচ্ছে। এরপর আসছে দুর্নীতি দূর করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আর এমন এক নেতৃত্ব তৈরি করা যারা জ্ঞানী এবং নৈতিক। মানে সমাজের সব বৈষম্য দূর করে শেষ পর্যন্ত প্রায় 18 কোটি মানুষকে একটা লক্ষ্যে এক করা। ভাবা যায় কতটা বড় একটা ভিশন? কিন্তু প্রশ্নটা তো এখানেই আসে, তাই না? এত বড় বড় কথা, এত বিশাল একটা ইশতেহার, এটাকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে? কাগজ থেকে মাঠে নামানো কি এতই সোজা? চলুন উত্তরটা খোঁজা যাক। তো এবার আমরা দেখব কিভাবে এই পরিকল্পনাটা মাঠের বাস্তবে রূপ নিল। আর এখানেই আসল চমকটা। একটা বিশাল জাতীয় পরিবর্তনের শুরুটা হতে পারে কি দিয়ে জানেন? একটা সাধারণ খেলাধুলার আয়োজন দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে দেখুন, একটা প্রোগ্রাম যার নাম খেলাধুলায় ঐক্য। এখন মনে হতে পারে একটা দেশের ভিশনের সাথে খেলাধুলার সম্পর্কটা কি? সম্পর্কটা হলো এর উদ্দেশ্যের মধ্যে। এই আয়োজনটার লক্ষ্য কিন্তু শুধু হার জিত না, এর আসল উদ্দেশ্য হল কমিউনিটির মধ্যে ঐক্য, শৃঙ্খলা আর ভ্রাতৃত্ববোধ তৈরি করা। আর এই গুণগুলোই কিন্তু সেই বড় ইশতেহারটার মূল ভিত্তি। আচ্ছা চলুন, এবার দেখি এই খেলার নিয়মকানুনগুলো কেমন ছিল, মানে আয়োজনটা কতটা গোছানো ছিল। যে কোনো ইভেন্ট সফল করতে গেলে কিন্তু একটা গোছানো পরিকল্পনা লাগে, তাই না? এখানেও ঠিক তাই করা হয়েছে। প্রথমে কমিটি তৈরি করা, তারপর খেলার মাঠ বা ভেন্যু রেডি করা, একটা ফাইনাল শিডিউল বানানো, আর সবশেষে রেজিস্ট্রেশন শেষ করা। দেখুন, স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা কত সহজ আর পরিষ্কার হয়ে গেল। আর খেলার আইটেমগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে আছে ফুটবল, ক্রিকেটের মতো টিম গেম, অন্যদিকে সাঁতার বা দৌড়ের মতো একা খেলার সুযোগ। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো হাডুডু বা কাবাডির মতো আমাদের নিজেদের ঐতিহ্যবাহী খেলাকেও রাখা হয়েছে, মানে আধুনিকতার সাথে ঐতিহ্যের একটা দারুণ মেলবন্ধন। তো এতক্ষণে আমরা বুঝলাম যে এটা শুধু একটা খেলা না, এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ইশতেহারের বড় বড় লক্ষ্য, যেমন ঐক্য শক্তিশালী করা, আর অন্যদিকে এই খেলার উদ্দেশ্য দেখুন, সামাজিক সম্প্রীতি বাড়ানো। আবার ইশতেহার বলছে প্রতিভার বিকাশ ঘটাতে, আর এই খেলা নতুন অ্যাথলিট খুঁজে বের করছে। ঐতিহ্য রক্ষার কথা বলা হয়েছে, আর এখানে ঐতিহ্যবাহী খেলার প্রচার হচ্ছে। কি দারুণভাবে দুটো বিষয়কে জুড়ে দেয়া হয়েছে, তাই না? তার মানে পুরো আয়োজনটা দাঁড়িয়ে আছে মূলত 3টা পিলারের ওপর: সামাজিক, ক্রীড়া আর সাংস্কৃতিক। আর এই 3টি জিনিস মিলেই কিন্তু এটা আর শুধু একটা টুর্নামেন্ট থাকেনি, এটা হয়ে উঠেছে একটা পূর্ণাঙ্গ কমিউনিটি উদ্যোগ। আচ্ছা, খেলা তো শেষ হলো, কিন্তু এরপর কি? চলুন চূড়ান্ত ফলাফলটা দেখে নিই। দেখুন, একটা ইভেন্ট তখনই সফল হয় যখন সেটা ভবিষ্যতের জন্য কিছু রেখে যায়। এখানেও ঠিক তাই। বিজয়ীদের পুরস্কার দেওয়া হলো, যারা সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানানো হলো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো এরপর পুরো আয়োজনটা বিশ্লেষণ করা। কোথায় ভালো হয়েছে, কোথায় ঘাটতি ছিল, সেটা খুঁজে বের করে ভবিষ্যতের জন্য সুপারিশ তৈরি করা। এটাই কিন্তু একটা টেকসই পরিকল্পনার আসল পরিচয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই:
যদি একটা সাধারণ খেলার পরিকল্পনা একটা গোটা কমিউনিটিকে এক করতে পারে, তাদের মধ্যে এত ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে ভাবুন তো একটা সত্যিকারের জাতীয় নীল নকশা, একটা গোছানো পরিকল্পনা একটা দেশের জন্য কি না করতে পারে। সম্ভাবনাটা কিন্তু বিশাল, সত্যি ভাবার মতো একটা ব্যাপার।